আকাশের ওয়েদার ভালো ছিল না, তবুও সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে পুজো টুজো দিয়ে রেডি হয়ে এত ভিড় ঠেলে ট্রেনে করে চলে গিয়েছিলাম একটা জায়গায় কলকাতায়। তারপরে জিনিসপত্র নেওয়া দেখে আশা করি বুঝতেই পারছো কোথায় গেছি। তবুও এত কষ্ট করে যাওয়ার পরে যদি আমি মায়ের মুখটাই না দেখতে পারি তবে কত কষ্ট হয় বলো তো। চলো এবার বলে ফেলি পুরো গল্পটা। আমার বেটা কই? এই ড্রেসটা জানো তো আমি গতকাল উপরের বৌদির কাছ থেকে নিয়ে এসেছি, আসলে এতে পরে যাওয়ার জন্য। উপরের বৌদি জামা কাপড়ের ব্যবসা করছে, তোমরা তো টুকটাক সবাই জানো, টুকটাক ব্লগে আমি শেয়ার করেছি। তো উপরে বৌদির কাছ থেকে নিয়ে এসেছি। আর এই জামাটা পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো সেলাই টেলাই করে একটু ফিটিংস করে নিয়েছিলাম। দেন তারপর সকাল সকাল উঠে স্নান টান করে বাড়ির পুজো টুজো সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু না খেয়ে আছি, আশা করি বুঝতেই পারছো না খেয়ে আছি কেন। তবুও একটু পরেই তোমাদেরকে আমি ভালো করে জানিয়ে দেবো যে আমি কোথায় যাচ্ছি। দেন তারপর দেখো টোটোয় উঠে আমরা চলে এসেছি স্টেশনে। আর এখানে অপেক্ষা করছিলাম ট্রেন আসার। আর ট্রেনটা প্রচুর লেট ছিল, প্রায় 11টা 10-15 দিকে ট্রেন ছিল। এবার আমরা ভাবছিলাম এত লেট করে ট্রেনে উঠলে আমাদের ওখানে যেতে প্রচুর লেট হয়ে যাবে, কারণ একটার সময় আবার জায়গাটা বন্ধ হয়ে যায়। তো যাই হোক, সেই অনুযায়ী আমরা প্রথমে গুমা স্টেশন থেকে চলে গেছিলাম বারাসাত। গুমায় ট্রেন ছিল 10টা 40 বা 47-এর ট্রেন ছিল। দেন এখন আমরা আছি মানে গুমা থেকে বারাসাত যাওয়ার ট্রেনে। তারপরে বারাসাত যাওয়ার ট্রেনে থেকে মানে বারাসাতে নেমে এখন উঠে গেছি আমরা শিয়ালদা যাওয়ার ট্রেনে। তো এটা শিয়ালদা যাওয়ার ট্রেন। আর তোমাদের দাদাভাই বসে ফোন করছে, ওর কাজের ফোন। আর আমি একটু হালকা করে ব্লগ করে নিয়েছিলাম, যদিও পাবলিক প্লেসে আমার একটু ব্লগিং করতে একটু লজ্জাই করে বলতে পারো, এখনও পুরোপুরি অভ্যাস হয়ে পারিনি। তারপর দেখো আমি একটু বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। আকাশটা দেখো, একটু রোদ একটু মেঘলা হয়ে আছে, সব কিছু মিলিয়ে আমার বেশ পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগছে। তারপর দেখো কিছুক্ষণ পর তোমার দাদাভাই ঋষিকে নিয়ে চলে গেছিলো একটু গেটের ওখানে, তার কারণ প্রায় অনেকক্ষণ বসে আছে তো ওর কষ্ট হচ্ছে, তো সেই কারণে ঋষিকে নিয়ে চলে গেছিলো একটু গেটের ওখানে। আর তাছাড়া ঋষিও কিন্তু বিরক্ত করছিল। তো আমি এখানে বসেছিলাম জানলার ধারে চলে এসেছিলাম কিছুক্ষণ পরে। তো তারপর দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর তারপর হেডফোনটা তোমার দাদাভাই দিয়ে দিয়েছিলো আমার কানে, কারণ আমি একটু গান শুনতে ভালোবাসি কোথাও ট্রাভেল করলে। তো আমার কানে দিয়ে দিয়েছিলো, বলেছিলো এই নাও হেডফোনে একটু গানটা শোনো। তো সেই কারণে যাই হোক, তো তোমরা অনেকে হয়তো বলতে পারো যে ইয়ারফোনকে আমি হেডফোন কেন বলছি। তো আসলে কী বলো তো, আমরা বাঙালি, আমরা যতই ইয়ারফোনে গান শুনি না কেন বা ইয়ারফোন ইউজ করি না কেন, আমাদের মুখ থেকে কিন্তু সেই হেডফোন কথাটাই বেরিয়ে আসবে। তো যাই হোক, তার কিছুক্ষণ পরে আমি চলে এসেছিলাম গেটের কাছে আর তোমাদের দাদাভাই বসেছিল সিটে। তো প্রায় চলে এসেছিলাম, এই আরেকটা স্টেশনের পরেই চলে আসবো আমরা শিয়ালদাতে। তো সেই কারণে আমি একটু দাঁড়িয়ে পড়েছিলাম গেটের এখানটায়। আর আমার কিন্তু গেটের এখানটা দাঁড়াতে খুবই ভালো লাগে। ছোটোবেলাতে যখন মা দিদার সঙ্গে ট্রাভেল করতাম তখন ওরা একদম দাঁড়াতে দিত না, তো বরের কাছে এসে তো একটু বাদরামি হয়েইছে আর কি, তো আমাকে আসতে দিয়েছিল। তো তারপর দেখো শিয়ালদায় নেমে ওখান থেকে বাস ধরে আমরা চলে এসেছিলাম এই যে এইখানটাতে। এই জায়গাটার নাম হচ্ছে কি বলবো, আমি হসপিটালের নাম ভুলে গেছি। হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে একটু আর কি এগিয়ে আসতে হয়। তো কোথায় এসছি আশা করি তোমরা প্রথমেই ইন্ট্রোতেই বুঝতে পেরেছো। আসলে আমি এসছি কলকাতার মা জীবন্ত কালী শ্যামসুন্দরী মায়ের দর্শনে এসছি। তো আমি কিন্তু সকাল থেকে না খেয়েই আছি, উপোস করে আছি, পুজো টুজো দেবো তারপর খাবো সেই ভেবেই আমি আর কি না খেয়ে আছি। তো এখানে এসে আমি মায়ের জন্য ফুল, পদ্ম, মালা, শিব ঠাকুরের জন্য আকন্দ ফুলের মালা, মিষ্টি, আলতা, সিঁদুর, ধূপকাঠি, যা যা লাগে যাবতীয় আর কি পুজোর জন্য সব কিছু নিয়ে নিয়েছিলাম। আর তোমার দাদাভাই টাকাটা দিয়ে দিয়েছে। আর এই দেখো, এতে দেখা যাচ্ছে কি কি রয়েছে, মায়ের জন্য জবা ফুলের মালাও রয়েছে। দেন টাকাটা খুচরো নিয়ে নেওয়ার পরে এখন আমরা যাচ্ছি সামনে গলির দিকে। তার কারণ মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত, কিন্তু মন্দিরটা যে খুব বড় একটা সেরকম কিন্তু না, একটা বাড়ির মধ্যেই বলতে পারো, সরু একটা গলির মধ্যে। এই যে তো আমি এরকম ধরনের মন্দির খুব একটা আগে কখনো দেখিনি, এত জাগ্রত মন্দির, বাট এই রকম কিন্তু এই জিনিসটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগলো যে
কোনো বড় এতেই যে মাকে বসাতে হবে তার কোনো মানে নেই। মা যদি চায় ছোট থেকে মানে ছোট জায়গায় থেকেও মাকে সবাই দেখতে পাবে, মাকে সবাই ডাকতে পারবে। তো যাই হোক দেখো সেই মতো আমি চলে যাচ্ছিলাম এখানে। আর তোমাদের দাদাভাইয়ের কোলে ঋষি ছিল তো সেই কারণে ক্যামেরাটা আর কি একটু কাঁপছিল, কারণ ঋষি তো একটু ঠান্ডা থাকে না, ও সারাক্ষণ নড়াচড়া নড়াচড়া করতে থাকে। জুতো রাখার এই জায়গাটা আমি খেয়াল করিনি, আমি সোজা চলে যাচ্ছিলাম। তারপর তোমাদের দাদাভাই আমাকে বলল যে পিউ এখানে জুতোটা রেখে দাও খুলে। তারপরে আমি আর তোমাদের দাদাভাই আর ঋষি জুতোটা খুলে তারপরে চলে এলাম। দেখো এই যে মন্দিরের ভেতরে সবে আমি ঢুকছি, আর এখানে পিছন দিকে পড়ে গেছিলাম প্রায়, তো অনেকটা ভিড় ছিল সামনেটা আর কি। তো একটু গেলাম, ভিড়টা ঠেলে ঠুলে সামনের দিকে গেলাম, আর এইদিকে পিছন থেকে তোমাদের দাদাভাই ভিডিও করছিল। অনেক কষ্ট করে ভিডিওটা করা হয়েছে, তার কারণ এত ভিড় আর এত ছোট স্পেস তো তো একটু অসুবিধা হচ্ছিল। তো মানে পুজোর জন্য সবাই আর কি এসেছে মায়ের দর্শনে। তো চলো মায়ের পুজোটা দেখে নাও। তোমরা কম বেশি অনেকেই কলকাতার জীবন্ত কালী মা শ্যামসুন্দরীর কথা শুনেছ। এখানে কিন্তু মাকে 5 বছরের বাচ্চা মেয়ে রূপে পুজো করা হয়, আর সকলের মুখে শুনেছি মা নাকি এখানে আছে। মা সবাইকে দেখে, সবার মনস্কামনা পূরণ করে। যেমন হচ্ছে নৈহাটির বড় মা, সেই রকমই হচ্ছে এই কলকাতার মা জীবন্ত কালী শ্যামসুন্দরী মা। বড় মা যেমন কাউকে ফেরায় না, তেমন মা শ্যামসুন্দরী কিন্তু কাউকে ফেরায় না। তো আমি কিন্তু প্রথমে মন্দিরে ঢুকে মাকে দেখতে পাচ্ছিলাম না, একদমই দেখতে পাচ্ছিলাম না মাকে, একদম পেছনে চলে গেছিলাম। তো আমার কিন্তু চোখ থেকে জল এসে গেছিলো।